ওকে, ফার্স্ট অফ অল আমরা যেটা একটু কথা বলবো সেটা হচ্ছে আমাদের কোর্স নিয়ে। আচ্ছা, সবাই একটু সামনে যদি ফোকাস করতেন ভালো হতো। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখুন আপনাদের যে কোর্স, এই কোর্সের নাম হচ্ছে ওয়েব ডিজাইন। এই যে আমাদের কোর্সের নাম হচ্ছে ওয়েব ডিজাইন কোর্স, ঠিক আছে? তো ওয়েব ডিজাইন কোর্সে আমরা সাধারণত যা যা কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো হচ্ছে এগুলো। আপনারা জানেন মানে হোয়াট ইজ ডিফারেন্ট অফ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট? কেউ বলতে পারবেন? ওয়েব ডিজাইন হচ্ছে একটা কাঠামো তৈরি করা, আর সেটাকে পরবর্তীতে এডিট করার জন্য যে ডেভেলপমেন্ট, আর দুইজনের কাজ এটা। হ্যাঁ, যদি একজন যদি ডিজাইন ডেভেলপমেন্ট জানে তাহলে তো অবশ্যই একজনই করতে পারবে। আচ্ছা, তো আমি আসলে জানতে চাইছিলাম মানে পার্থক্যটা কোথায়, ডিজাইনিং এর সাথে আর ডেভেলপমেন্টের সাথে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড হতে পারে, কিন্তু অ্যাজ লাইক এক্সাম্পল কোডিংটা ব্যাক এন্ড ডেভেলপ করা। আচ্ছা, হতে পারে। দেন আর কেউ? ওয়েব ডিজাইন মানে হচ্ছে একটা ওয়েবসাইটের একজন ভিজিটর যেটা দেখতে পায়। যেমন আমি একটু গুগল ক্রমে আসলাম, আসার পরে এখানে একটু সার্চ করলাম একটা ওয়েবসাইট, যেমন রায়ান্স কম্পিউটার। নাম শুনতেন এটা? রায়ান্স কম্পিউটার সার্চ করলাম, এখানে একটা ওয়েবসাইট আসলো। এই ওয়েবসাইটের মধ্যে আপনি যা যা দেখতে পাচ্ছেন, এখানে আমি যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু একজন ডিজাইনার করেছে। আমি যেই পেজেই যাব, এই পেজের মধ্যে যে কন্টেন্টগুলো আসবে এগুলো একজন ডিজাইনারের কাজ। একজন ডিজাইনার পুরো ওয়েবসাইটটা ডিজাইন করছে। যেমন এখানে লোগো, এখানে সার্চ বক্স, এখানে বাটন ডিজাইন। যে একটা ওয়েবসাইটের মধ্যে এখানে হচ্ছে কোম্পানির লোগো, এটা হচ্ছে সার্চ বক্স, এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে একটা বাটন। আবার এখানে কিছু আইকনস আছে, এগুলো হচ্ছে আমাদের মেনু। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মেইন মেনু, এগুলো হচ্ছে আমাদের সাব মেনু, বা হচ্ছে আমাদের এগুলোকে সিএসএস ড্রপ ডাউনও বলা হয়। তো এখানে এই যে অপশনগুলো আমি ওয়েবসাইটের মধ্যে যা যা দেখতে পাচ্ছি, একদম হেডার থেকে, এটা হচ্ছে আমাদের হেডার সেকশন, এই মাঝখানে হচ্ছে বডি সেকশন, একদম নিচে হচ্ছে আমাদের ফুটার সেকশন। এইখানে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একজন ডিজাইনার এটাকে ডিজাইন করেছেন। ওকে, যেটা আমি আপনি করব, ঠিক আছে? কোর্স শেষে আমরা এটা করতে পারবো। আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে ডাটাবেস সিস্টেম। ডাটাবেস সিস্টেম মানে হচ্ছে লগিং সিস্টেম, সাইন আপ সিস্টেম, এখানে ডাটাগুলো কিভাবে ম্যানেজমেন্ট করবে, অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে এই ডাটাগুলোকে কন্ট্রোল করবে, এই সিস্টেমগুলো হচ্ছে ডেভেলপার করে। যেমন ধরেন আপনি যখন এখান থেকে লগ ইনে আসবেন, এই লগ ইন পেজটা একজন ডিজাইনার করছে, কিন্তু আপনি যখন এখানে ফোন নাম্বার দিলেন, এন্টার পাসওয়ার্ড দিবেন, যখন সাবমিট করবেন তখন এটা কোথায় যাবে, এই ডাটাটা ম্যানেজ করবে কিভাবে, এইটা ডেভেলপার করে। এটা নট ডিজাইনারের কাজ, ঠিক আছে? আপনি জাস্ট মনে করেন একটা স্ট্রাকচার বানাই দিবেন, একটা টেমপ্লেট রেডি করে দিবেন, দেন ওইটার মধ্যে ওইটার কার্যক্ষমতা বাড়ানোর জন্য, ওইটা লাইভে চলার জন্য যেটা ডাটাবেস সিস্টেমটা দরকার, এটা ডেভেলপার করবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এই ডিজাইন শিখবো, নট ডেভেলপমেন্ট। আমাদের কোর্স ডেভেলপমেন্টের না, শুধু ডিজাইনিং এর। এই ডিজাইনিং এর মধ্যে আমরা যা যা শিখবো, ফার্স্ট অফ অল শিখবো এইচটিএমএল। এইচটিএমএল এর ফুল মিনিং জানেন আপনারা? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এই এইচটিএমএল দিয়ে, এইচটিএমএল কাকে বলে? এইচটিএমএল হচ্ছে একটা ওয়েবসাইটের কন্টেন্ট রেডি করার জন্য, যে সমস্ত স্ট্রাকচার রেডি করার জন্য, একটা ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট দিয়ে একটা স্ট্রাকচার রেডি করার জন্য যার সমস্ত ট্যাগ আমরা ইউজ করব, এগুলো হচ্ছে এইচটিএমএল। যেমন এটা একটা লোগো, এটা একটা সার্চ বক্স, এই যে আপনি যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা প্রথমে এইচটিএমএল এ আউটপুট করা হয়েছে। একটা ওয়েবসাইটের স্ট্রাকচার রেডি করার জন্য আমার সাধারণত এই এইচটিএমএলটা প্রয়োজন। এইচটিএমএল দিয়ে, এইচটিএমএল ছাড়া আপনি এগুলো আউটপুট করতে পারবেন না। যেমন এখানে আমার লোগোটা আউটপুট করতে পারবো না, সার্চ বক্সটা না, আইকনগুলো না, এমনকি এই লেখাগুলোও না। এই লেখাগুলোকে প্রথম আমার এইচটিএমএল করা হয়েছে। এমন এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, তার নিচে যে ইমেজ কন্টেন্ট, এগুলো হচ্ছে সব এইচটিএমএল দিয়ে
আউটপুট করা হয়েছে, সমস্ত কিছু স্ট্রাকচার রেডি করা হয়েছে। এরপরে যখন আউটপুটটা করেছে তখন আসলে এটি এরকম ছিল না। এখানে ধরেন এই যে লোগোটা, এই লোগোটা এতটুকু ছিল না, এটা হয়তো আরেকটু বড় ছিল। এটার পজিশনটা ফিক্সড করা হয়েছে, এই সার্চ বক্সটার পজিশন দেওয়া হয়েছে, এই সার্চ বক্সটা এরকম ছিল না। এটা চারপাশে দেখেন এই যে একটা ডিজাইন করা হয়েছে, দেখছেন এই যে চারপাশে একটা বর্ডার দেখতে পাচ্ছি কার্বনের হোয়াইটের বাইরে। তো এই সমস্ত ডিজাইনগুলো করা হয় সিএসএস এর মাধ্যমে। সিএসএস এর ফুল মিনিং ক্যাসকেডিং স্টাইল শিট, ওকে, যেটা দিয়ে একটা ওয়েবসাইটের ডিজাইন করা হয়। যেমন ধরেন এখানে যে কার্ডটা, এই কার্ডের পজিশন সিঙ্গেল একটা, এখানে 1 2 3 4টা দেখতে পাচ্ছি। এই 4টা পজিশন আমাদের পাশাপাশি বসানো হয়েছে সিএসএস এর মাধ্যমে। এইচটিএমএল দিয়ে আমরা ডিজাইন করব না, ডিজাইনিং এর কাজগুলো সব সিএসএস এর মাধ্যমে করব। নিচেও যদি আসি, এখানে যে কন্টেন্টগুলো এইচটিএমএল এর মাধ্যমে করা হয়েছে, কিন্তু এই লেখাটা এতটুকুই আছে, দেন তার নিচে এই লেখাটা এত ছোটই এবং এতটুকু স্পেসের নিচে আছে। দেখেন এখান থেকে যদি আমি এটাকে একটু ধরি, এখানে যখন আমি এই অংশটুকু ধরলাম, আমি যখন কি করলাম, এই অংশটুকু আমি ধরলাম, ধরার পরে এখানে দেখেন আমার এই লেখাটা এখান থেকে এই পর্যন্ত, এন্ড এখানে মাঝখানে একটি স্পেস আছে, যে লেখাটা আমাদের উপর লেখা থেকে দ্বিতীয় লেখাটাকে ডিভাইড করেছে। এই জায়গাটা, এই স্পেসটুকু আমরা হয়তো সিএসএস এর মাধ্যমে দিতে পারি, বা এটা এতটুকু কেন, এটা চাইলে আমরা আরো বেশিও দিতে পারি। বা দেখেন এখানের সাইজটুকু আর এখানের সাইজটুকু কিন্তু নট সেম, এটার থেকে এটা একটু বেশি, তার মানে হচ্ছে এখানে একটু স্পেসটা বেশি দেওয়া হয়েছে, হয়তো এখানে মার্জিনটা বেশি না হয়েছে, যেটা আমরা আমাদের এইচটিএমএল দিয়ে করেছি। এইচটিএমএল দিয়ে স্ট্রাকচার রেডি করে সিএসএস দিয়ে ডিজাইন করেছি, যেটা মার্জিন আমাদের ডিজাইনিং এর পার্ট। আচ্ছা, দেন নিচে আসি, এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ফুটার সেকশন। এখানে এটা হচ্ছে একটা লোগো, এগুলো হচ্ছে আইকন, এগুলো সব লিংক। দেখেন আপনি যখন এই ফেসবুকের উপর ক্লিক করবেন, এখানে ওই রায়ান্সের ফেসবুকে নিয়ে যাবে। এই জন্য এটা দেখতেই পাচ্ছি facebook.com/RayansComputers, এটা হচ্ছে এদের ইউজার নেম। তো এখানে সবগুলোতেই তাদের, আপনি যখন টুইটারেও যাবেন দেখবেন টুইটারও ক্লিক করলে আমাকে রায়ান্সের টুইটারে নিয়ে যাচ্ছে। তো প্রতিটাতে তারা তাদের লিঙ্কগুলো দিয়ে রাখছে, যাতে করে ভিউয়ার্স তাদের ওয়েবসাইট থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এগুলোর জন্য খুঁজে পেতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের দুইটা জিনিস গেল, আমাদের এইচটিএমএল স্ট্রাকচার রেডি করব, সিএসএস দিয়ে ডিজাইন করব। এরপরে বুটস্ট্র্যাপ 5 রেসপন্সিভ। বুটস্ট্র্যাপ 5টা আসলে কি? বুটস্ট্র্যাপটাই আসলে কি? বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য কাজে লাগে। যেমন আমি এখন এই ওয়েবসাইটটা ভিউ করতেছি কি দিয়ে? ক্রোম দিয়ে। একটা এটা তো পরে, আর ক্রোমটা সেটা আরো পরে আসবে। ফার্স্ট অফ অল হচ্ছে এটা ল্যাপটপ দিয়ে দেখতেছি। তো এখন এটা ল্যাপটপের ডিভাইস সাইজ, এটার যে ডিভাইস সাইজ আর আমাদের মোবাইলের যে ডিভাইস সাইজ, এই দুটো কি সেম? এটা কখনোই এক হতে পারে না। তো এখন আপনি এই ওয়েবসাইটটাকে যখন কি বলে ডেস্কটপ দিয়ে দেখতেছেন, তখন এই ওয়েবসাইটটা এমন আসতেছে, কিন্তু যখন আমি এটাকে মোবাইল দিয়ে দেখবো তখন এটা এমন আসবে না। এটা হয়তো মোবাইল মেনু আসবে, এই লেখাটা ছোট হয়ে যাবে, এখানে 4টা দেখতে পাচ্ছি পাশাপাশি, এখানে হয়তোবা একটা আসবে যখন আমি মোবাইল দিয়ে ভিউ করব। তো আমি যখন আমি যদি এটাকে ইন্সপেক্ট করে দেখাই, আমি যদি এটাকে এই ওয়েবসাইটটাকে ইন্সপেক্ট করলাম, দেখেন ইন্সপেক্ট করে আমি যেটা করবো, এখানে রেসপন্সিভ মোডটা চালু করে দিলাম, দেন এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। এখান থেকে এই দেখেন উপরে এতক্ষণ মেনুটা কি বড় ছিল, আমি যদি এটাকে ফুল স্ক্রিন করি তাহলে দেখতে পাবো। তো যখন আমি এটা ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি, তখন দেখতে পাচ্ছি এটার মেনুটা স্বাভাবিকভাবে এরকম দেখাচ্ছে। কিন্তু আমি যখন এটা ডিভাইস সাইজ এখন কত, 1232 পিক্সেল। এখন এই ডিভাইসটা দেখার জন্য আমার সাইজ হচ্ছে 1232 পিক্সেল। আমি যখন এটা থেকে ছোট করব, দেখেন ছোট করতেছি, আমি এখন ভিউ করতেছি কত পিক্সেল দিয়ে, 707 পিক্সেল দিয়ে। তখন দেখতে পাচ্ছি এই মেনুটা মোবাইল মেনু হয়ে গেছে, দেখছেন? এখন কিন্তু এখানে ক্লিক করলে মেনুটা বের হবে, আদারওয়াইজ মেনুটা বের হবে না। এতক্ষণ আমি যখন বড় ডিভাইসে ছিলাম, এখানে পাশাপাশি কার্ড ছিল কয়টা? আমি এখানে দেখতে পাচ্ছি 4টা কার্ড। যখন আমি এটাকে ছোট ডিভাইসে আসতেছি, 700 ডিভাইসে আসতেছি বা তার নিচের ডিভাইস আসতেছি, তখন আমাকে এখানে কার্ড দেখাচ্ছে একটা। তো এইটা কি আসলে রেসপন্সিভ, প্রতিটা ডেস্কটপের সাথে যেন আমার ডিজাইনটা মিলে যায়, নষ্ট হয়ে যেন না যায়। আমি যখনই যেটা দিয়ে ভিউ করব, আমার ওয়েবসাইটটা যেন ওইটার মতো করে ওয়েবসাইটটা আসে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের রেসপন্সিভের কাজ, যেটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করব। আচ্ছা, তো HTML CSS বুটস্ট্র্যাপ গেল। এরপরে এই দুটো একটু পরে বোঝাচ্ছি। এরপরে PSD টু স্টেবল। PSD মানে কি?
পিএইচডি মানে হচ্ছে ফটোশপ। তো এই একটা ফটোশপের একটা অপশন আছে, ফটোশপের কাজ পারেন এখানে কেউ? কি পারেন? আচ্ছা, ফটোশপের মধ্যে একটা পার্ট আছে ওয়েব টেমপ্লেট বা ওয়েব ফ্লো, নাম শুনছেন? তো ওই যে পিএইচডির মধ্যে যে ওয়েব ফ্লো, এটা আপনাকে বায়ার দিবে। বায়ারের এরকম অনেক টেমপ্লেট আছে, সে তার মতো করে টেমপ্লেটটা ডিজাইন করে আপনাকে দিবে। একটা ওয়েবসাইট বানানোর জন্য সর্বপ্রথম যাদের বাজেট বেশি, তারা প্রথমে একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করে, তাদের মতো করে গ্রাফিক ডিজাইন দিয়ে ওয়েবসাইটটার ডেমো তৈরি করে। ওই ডেমোটা যখন হয়ে যায় তখন আপনার মতো একজন ডিজাইনারকে দিবে। ডিজাইনার কি করবে, ওই পিএইচডি ফাইলটাকে এইচটিএমএল এ কনভার্ট করে দিবে। জাস্ট ওই ডিজাইনটা যেমন আছে ওই ডিজাইনটাকে ওয়েবে কনভার্ট করে দিবে। ওয়েবে কনভার্ট করে দেওয়ার পরে ওইটা আবার যাবে একজন ডেভেলপারের কাছে। ডেভেলপার কি করবে, ওইটা সাইটটাকে রান করে দিবে, ঠিক আছে, লাইভ সার্ভার রান করে দিবে। এটা হচ্ছে কাজ। তো আপনারা যারা ওয়েব ডিজাইনার তাদের জন্য এই কাজটা সব থেকে বেশি। কোথায়? পিএইচডি টু এইচটিএমএল তো কাজ, কিন্তু এই কাজটার ডিমান্ড বেশি বা এই কাজটা আপনাদের করতে হবে কোথায়? মার্কেট প্লেসে, যেমন ফাইবার। আমি যদি ফাইবারে আসি, দেখেন fiverr.com, এখানে এসে আমরা যারা ওয়েব ডিজাইনার আমরা এই কাজটাই ফাইবার সাধারণত পেয়ে থাকি, পিএইচডি টু এইচটিএমএল, মানে পিএইচডি ফাইলটাকে এইচটিএমএল এ কনভার্ট করা। দেখেন এখানে অলরেডি কতগুলো কাজ আছে, দেখেন কতগুলো কাজ না, এতগুলো গিগ আর কি। এখানে অলরেডি দেখেন 6500 সার্ভিস অ্যাভেলেবেল। আপনার মতো 6500 জন সার্ভিস অলরেডি গিগ আপলোড করে রাখছে, তারা গিগ দিয়েছে। গিগ কোনগুলো? এগুলো হচ্ছে গিগ, এটা একটা গিগ, এটা একটা গিগ, এগুলো হচ্ছে গিগ, ঠিক আছে। আমি যে কোনো একটা নর্মাল গিগ ওপেন করতেছি, নি লেভেল 1 সেলার, এনার বাজার নি পিএইচডি টু ওয়ার্ডপ্রেস করে, এটা না। আমরা পিএইচডি টু এইচটিএমএল এর লেভেল 2 সেলারের একটা গিগ ওপেন করি, একটা জাস্ট আমরা গিগ ওপেন করলাম। দেন এখানে বলতেছে আই উইল কনভার্ট পিএইচডি পিডিএফ টু এইচটিএমএল রেসপন্সিভ বুটস্ট্র্যাপ। ওকে, আমি একটু নিচে আসলাম, এটা হচ্ছে ওনার গিগের ছবি। এগুলো আমি আলোচনা করবো, এগুলো আমার আলোচনার বিষয় না, এইটা নিয়ে আলোচনা করবো যে আই উইল কনভার্ট অন বেসিক পিএইচডি এক্সডি ফিগমা পিডিএফ এআই টু এইচটিএমএল উইথ বুটস্ট্র্যাপ 4.5 ম্যাক্সিমাম 2 সেকশন। মানে হচ্ছে সে কনভার্ট করে দিবে। কি কনভার্ট করবে? পিএইচডি কনভার্ট করতে পারে, সে এক্সডি করতে পারে। এক্সডি কি? এক্সডি ফিগমা এগুলো হচ্ছে অ্যাডোবি ফাইল। আমাদের পিএইচডি যেরকম অ্যাডোবি ফাইল, এআই যেরকম অ্যাডোবি ফাইল, সেম ভাবে এক্সডি অ্যাডোবি ফাইল, ফিগমা হচ্ছে অ্যাডোবি ফাইল। পিডিএফ একটা ছবি যেটা দিয়ে সে কনভার্ট করে দিবে। যাই হোক, সে কনভার্ট করে দিবে একটা পেজ উইথ এইচটিএমএল দিয়ে করবে, বুটস্ট্র্যাপ দিয়ে সে রেসপন্সিভ করবে। 4 ইউজ করতে পারে, 5 ইউজ করতে পারে, এগুলো হচ্ছে ভার্সন। বুটস্ট্র্যাপের এখন লেটেস্ট ভার্সন হচ্ছে 5। সে কি করে দিবে? ম্যাক্সিমাম 2টা সেকশন। 2টা সেকশন মানে বুঝান, 2টা সেকশন মানে এইটা, যেমন ধরেন এই পুরো হেডারটা একটা সেকশন আর তার নিচে এটা একটা সেকশন। এইরকম যে সে জাস্ট 2টা সেকশন করে দিবে আপনাকে। 2টা সেকশনে করে দিলে তাকে আপনাকে পেমেন্ট করতে হবে $25। $25 মিনস হচ্ছে বাংলা টাকার কত? 2000 টাকা। তো এখানে 2000 টাকা পাবেন 2টা সেকশন, আর সে 2 দিন নিচে ডেলিভারি টাইম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। তো এখানে বেসিক, এটা হচ্ছে বেসিকের কাজ। স্ট্যান্ডার্ডে কি বলেছে? বলেছে সে কি করবে, সেকশন দিবে 6টা, সব সেম, খালি সেকশন 2টা ছিল, এখানে 6টা। পেমেন্ট $70। প্রিমিয়ামে সে বলতেছে কি দিবে, 1 থেকে 2 কমপ্লেক্স, তার মানে 1 থেকে 2টা পেজ দিবে। পেজ মানে হচ্ছে এটা, যেমন এই পুরোটা একটা ল্যান্ডিং পেজ, পুরো একদম হেডার থেকে ফুটার পর্যন্ত এটাকে কি বলে? ল্যান্ডিং পেজ। তো এরকম একটা ল্যান্ডিং পেজ বানাবে। দেন মনে করেন যে আবার কি বলে, শপিং কার্ট দেখে, শপিং কার্ট বা হচ্ছে আমার এখান থেকে ওকে, বা মনে করেন অন্য একটা পেজে গেলাম, মনিটরের পেজে গেলাম, গিগাবাইট, ওইটা ছিল হোম পেজ বা ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে আরেকটা পেজ। এইরকম সে 2টা পেজ বানাই দিবে আপনাকে। 2টা পেজের জন্য তাকে $130 পেমেন্ট করতে হবে। সে সময় নিয়েছে 5 দিন। ক্লিয়ার? তো আমরা এই কাজগুলো ফাইবারে করব। তো এটা হচ্ছে আমি ফাইবার নিয়ে আপনাদের একটা ক্লাস দিব, তো সমস্যা নেই, তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এটা হচ্ছে আমি কোথায় ছিলাম? বুটস্ট্র্যাপে, তাই তো? পিএইচডি টু এইচটিএমএল। তো আমরা কি করব, আমরা পিএইচডি ফটোশপ ফাইলকে কিভাবে এইচটিএমএল এ কনভার্ট করতে হয় এটার জন্য একটা ক্লাস পাবো। আমি একটা টেমপ্লেট করে দিব আপনাদের, বাকি আপনারা টেমপ্লেট করবেন। আমি আপনাদেরকে টেমপ্লেট দিব, ওগুলো আপনাদের আমাকে করে সাবমিট করতে হবে। আচ্ছা, আপনাদের এইচটিএমএল এর ক্লাস 3টা, এইচটিএমএল এর 3টা, সিএসএস এর 3টা, কয়টা হলো? 6টা। আপনাদের গরম লাগতেছে জানি না,
গরম লাগছে? হ্যাঁ গরম লাগছে? এই ফ্যানটা আমার সাউন্ড হয়। এটাই সাউন্ড হয়। এটাই। আচ্ছা। তো আমরা HTML এর 3টা ক্লাস পাবো, CSS এর 3টা ক্লাস পাবো। কয়টা হলো? 6টা। বুটস্ট্র্যাপের পাবো 3টা। 9টা। এখানে বুটস্ট্র্যাপের PHP এর পাবো একটা। কয়টা হলো? 10টা। এরপর এখানে একটা ওয়ার্ডপ্রেস আছে। ওয়ার্ডপ্রেস সম্বন্ধে জানেন এমন কেউ আছেন? ওয়ার্ডপ্রেস জাস্ট কিছু না, ওয়ার্ডপ্রেস মানে কাস্টমাইজেশন। এখানে র কোডিংও করা যায়, তবে র কোডিং না জানলে কাজ করা যায় না। এখানে র কোডিং এর কোনো প্রয়োজন হয় না। এখানে জাস্ট আপনি থিম কিনতে পাওয়া যায়, ওই থিমটাকে কাস্টমাইজেশন করা জানতে হয়। ঠিক আছে, জাস্ট কাস্টমাইজেশন। সো এখানে আমরা 10টা বলেছিলাম, ওয়ার্ডপ্রেসের 2টা। কয়টা হলো? 12টা। জাভাস্ক্রিপ্টের একটা। কয়টা হলো? 13টা। jQuery একটা। 14টা। আর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইবার নিয়ে পাবেন একটা। কয়টা হলো? 15টা। এই টোটাল 15টা ক্লাস আপনারা আমার থেকে পাবেন। ওকে। আর এখানে জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন ওয়ার্ল্ডের মধ্যে যদি সার্চ করেন টপ 10 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখন 1 নম্বরেই দেখতে পাবেন, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আর জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। এই ফ্রেমওয়ার্কের মধ্যে একটা ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে jQuery। যে jQuery দিয়ে কি করা যায়? অ্যানিমেশন টাইপের কাজ করা যায়। অ্যানিমেশন বা ইফেক্ট টাইপের কাজ এই jQuery দিয়ে করা যায়। ওকে। তো এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোর্স নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? ওকে, গুড। দেন এখানে কিছু সোশ্যাল মিডিয়া আছে, এগুলো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখনই করার দরকার নেই, আস্তে আস্তে প্রতিদিন বা সপ্তাহে একটা করে করলেই হবে। এখানে অনেক মনে আছে আপনাদের, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টাম্বলার, বিকে, মিডিয়াম, স্ট্যাক ওভারফ্লো, গিটহাব, কোয়েরা। এর মধ্যে আপনারা কোন সোশ্যাল মিডিয়াটা জানেন না এমন কোন সোশ্যাল মিডিয়া এখানে আছে? আমি বলেছি কোনটা আপনারা জানেন না সেটা আমাকে বলুন। কোরা জানেন না, তাই তো? কোরা তো খুব জনপ্রিয় একটা জিনিস। এখানে যে কোনো জিনিস পাওয়া যায়। আপনার কোনো কোশ্চেন আছে, এখানে পোস্ট করবেন, আপনার কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবেন। কোনটা? পিন্টারেস্ট। ওকে। আর এগুলো সবাই জানেন সবাই? vk.com, মিডিয়াম। vk.com হচ্ছে ইউটিউবের মতো, এখানে ভিডিও আপলোড করা যায়। মিডিয়াম একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মতো। স্ট্যাক ওভারফ্লো হচ্ছে একজন ডেভেলপারদের জন্য, যারা ডেভেলপার তাদের জন্য এটা, যে এখানে ডেভেলপারদের জন্য অনেক সলিউশন পাওয়া যায়। আর গিটহাব কি? গিটহাব হচ্ছে একটা, না এটা ভিডিওতে আছে। সো গিটহাব হচ্ছে এমন একটা সাইট যেটা খুবই একজন ওয়েব ডিজাইন বা ডেভেলপারদের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনি যখন একটা ওয়েবসাইট ভাবুন, আপনার 10টা টেমপ্লেট আছে, 10টা টেমপ্লেট আপনি কি করবেন? এটা তো পেন ড্রাইভে আছে, অফলাইনে আছে, বা গুগল ড্রাইভে আছে। এই গিটহাবে প্রজেক্ট তুলে রাখা যায়। প্রজেক্ট তুলে রাখার পরে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার কোনো টেমপ্লেট বানানো আছে কিনা, বা আপনার কোনো প্রজেক্ট করা আছে কিনা, আপনার এক্সপিরিয়েন্স কি, তখন আপনি এই গিটহাবের লিঙ্কটা দিয়ে দিবেন, যাতে করে আপনার প্রজেক্টগুলো সে দেখতে পায়। সেখানে র কোডিংগুলো আপলোড করে রাখা যায়। তো এই জন্য গিটহাব সবার জন্য ইম্পর্টেন্ট। ওকে। সো এই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো। এগুলো আপনারা অ্যাকাউন্ট থাকলে গুড, না থাকলে এটা ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, আমি এটা একটু ক্লোজ করলাম, আমরা আমাদের ক্লাসে একটু যাই। ফার্স্ট অফ অল আমরা আজকে যে ক্লাসটা করব, আমরা বলেছিলাম প্রথম 3টা ক্লাস হচ্ছে HTML নিয়ে। সো আজকে ক্লাসটা হবে HTML নিয়ে। ফার্স্ট অফ অল আমি যেটা করব, HTML এর যদি কাজ করতে চান, সর্বপ্রথম আমাদের HTML সম্বন্ধে জানতে হবে, তাই তো? চলেন HTML সম্বন্ধে একটু জেনে আসি। HTML উইকিপিডিয়া কি? উইকিপিডিয়াতে আমরা আমাদের ডাটা পেতে পারি বা ইনফরমেশন পেতে পারি। যে কোনো জিনিস উইকিপিডিয়াতে আসলে সেই ইনফরমেশনগুলো আমি জানতে পারি। ফার্স্ট অফ অল এখানে লেখা আছে HTML। HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই HTMLটা যারা ফাউন্ড করছে, একটা কোম্পানি আছে WG, তারা এই HTMLটা 1993-তে রিলিজ হয়েছে। ঠিক আছে, 1993 সালে, আজ থেকে প্রায় 29 ইয়ার্স অ্যাগো। এটার ফরম্যাটটা, এটাতে যখন আমরা কোনো ফাইল করব, এটার এক্সটেনশনটা .html হতে হয়, না হলে ফাইলটা কাজ করবে না। দেন এখানে একটা আমাদের HTML এর অফিসিয়াল ওয়েবসাইট আছে, যদি চান এটাকে ভিজিট করলে এখানে HTML সম্বন্ধে আরও বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। বাকি কাজগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব। আর আমরা HTML এর কাজ করার জন্য, মনে করেন একজন গ্রাফিক ডিজাইনার, সে যদি গ্রাফিক ডিজাইন করে, কোথায় করবে? ফটোশপে বা ইলাস্ট্রেটরে সে কাজ করবে। সেম ভাবে আমরা যদি ওয়েবের কাজ করতে যাই, আমরা কোথায় কাজ করব? ওয়েবে কাজ করার জন্য কিছু এডিটর আছে, আমাদের কিছু এডিটর লাগবে, যেমন HTML কোড এডিটর।
তো এগুলো হচ্ছে এক একটা এডিটরের নাম, ঠিক আছে? এটা হচ্ছে কোমোডো, ব্র্যাকেটস, ব্লুফিশ, তারপর বিবিএডিএফ, আলট্রা, নোটট্যাব, এগুলো হচ্ছে এক একটা এই সব কিছুতেই কোড করা যায়। আরও কিছু কোড এডিটর আছে, যেমন ভিএস কোড এটা, বা হচ্ছে আমাদের ব্র্যাকেটস হতে পারে, ব্র্যাকেটস এটা হচ্ছে আমাদের একটা কোড এডিটর। আমরা ক্লাসে যে এডিটরে কোড করব তার সেটার নাম হচ্ছে সাবলাইম টেক্সট। এটা ঠিক আছে, আমরা এই সাবলাইম টেক্সটের মাধ্যমে কোডিং করব, ঠিক আছে? এটা যদি ডাউনলোড করতে হয় জাস্ট লিখবেন সাবলাইম টেক্সট ডাউনলোডস। এটা লিখলে দেখবেন আপনাকে একটা অপশন দিবে, এই যে ডাউনলোডস, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই যে উইন্ডোজ 64 বিট এটাকে ডাউনলোড করে নেবেন সবাই, ঠিক আছে? 4 বিট সফটওয়্যার ইনস্টল তো সবাই পারেন, তাই না? আচ্ছা, এখানে এমন কেউ আছেন যার বাসায় কম্পিউটার বা ল্যাপটপ নাই? আচ্ছা, আপনার নাই, তো একটু যদি পারেন রিকন্ডিশন কিনে নেবেন, তাহলে প্র্যাকটিসের সুবিধা হবে। তো আমরা এটাকে আর ইনস্টল কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি না, জাস্ট এখানে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, দেন আমরা কি করব, সর্বপ্রথম HTML এর কাজ করার জন্য আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। রাইট বাটন প্রেস করব, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ থেকে ফোল্ডারের মধ্যে একটা ফাইলের নাম লিখব, ঠিক আছে? নাম বলতে যেমন আমি এখানে লিখতে পারি ফার্স্ট ক্লাস। ওকে, আমি জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের মধ্যে আমি ফাইল ক্রিয়েট করব। এই ফোল্ডারটাকে আমি ওপেন করলাম, ওপেন করার পরে এরকম আসছে। এটা এখানে কি করব, ফাইল ক্রিয়েট করব। রাইট বাটন প্রেস করব, নিউতে আসবো। নিউ থেকে এখানে অনেকগুলো ফরম্যাট আছে বা অনেকগুলো ডকুমেন্টস আছে। এখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে একটা অপশন আছে আমাদের টেক্সট ডকুমেন্ট, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে একটা অপশন আছে নিউ টেক্সট ডকুমেন্ট। এটা কি? এটা হচ্ছে আমাদের একটা ফাইলের নেম। এখানে যে কোনো নাম হতে পারে, এখানে আপনি চাইলে আপনার নামও দিতে পারেন, নো প্রবলেম। আমি এখানে একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স কেন দিলাম? ইন্ডেক্স হচ্ছে HTML এর একটা ওয়ার্ড, তাই আমরা ইন্ডেক্সটা দিয়েছি। এরপর এটা কি আছে আমাদের .txt, এটা কি? এটা এক্সটেনশন। সো এই এক্সটেনশনটা আমাদের কাজ হচ্ছে এক্সটেনশনের সাথে। আমাকে ইন্ডেক্স ডট এরপর এক্সটেনশনটা কি লিখতে হবে, HTML। দেন আমি আমার কিবোর্ডে দুইবার এন্টার প্রেস করব, একবার দুইবার, জাস্ট দুইবার এন্টার হিট করার পরে দেখতে পাচ্ছি আমার এখানে একটা আইকন আসছে, তাই না? একটা গুগলের আইকন আসছে। আপনাদের বাসায় যে অনেকের প্রশ্ন থাকে যে স্যার আপনার তো গুগল ক্রম আসছে, আমার অপেরা মিনি আসছে, বা আমার ইন্টারনেট এক্সপ্লোরার আসছে, এটা একটু চেঞ্জ করে নেবেন স্যার। এই যে এখান থেকে রাইট বাটন প্রেস করবেন, দেন এই যে প্রপার্টিস, আপনাদের কম্পিউটারে সবাই এইটা সিলেক্ট করা থাকবে। দেখাচ্ছি কোনটা, এই যে এইটা থাকবে, আপনাদের সবার এমন আসবে, ঠিক আছে? আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে রাইট বাটন প্রেস করবেন, প্রপার্টিস, দেন এটাকে চেঞ্জ করে জাস্ট এই যে গুগল যেটা আছে ক্রম, এটাকে সিলেক্ট করে ওকে করবেন। ওকে, এটা গেল। এরপরে যদি আমি এখন এটা ওপেন করি, কোথায় ওপেন হবে? গুগল ক্রমে ওপেন হবে, কারণ হচ্ছে এটা গুগল ক্রমে দেওয়া আছে। সো এটাকে যখন আমি ওপেন করলাম, এটা গুগল ক্রমের মধ্যে ওপেন হলো। আমার এটাকে যখন আমি ক্রিয়েট করলাম index.html, এটা চলে আসছে, কিন্তু আপনাদের অনেকেরই এটা হবে না, বা আপনাদের বাসায় গেলে অনেকের কম্পিউটারে এটা হবে না। এটা না হওয়ার জন্য আপনি যেটা করবেন, আপনার এখান থেকে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল। প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে কন্ট্রোল প্যানেল বাই ডিফল্ট থাকে। এখানে আসবেন, এখানে এসে আপনার এটাকে যখন ওপেন করবেন, হয়তো এটা এরকম থাকবে, এই ক্যাটাগরিজ এরকম থাকবে। হ্যাঁ, এখান থেকে আপনারা যেটা করবেন, আইকনটাকে লার্জ করে দিবেন। যদি আপনার কম্পিউটারে উইন্ডোজ 7 হয়, তাহলে একটা অপশন থাকবে ফোল্ডার অপশন, যদি উইন্ডোজ 7 হয়। আর যদি উইন্ডোজ 10 হয়, তাহলে আমাদের একটা অপশন থাকবে ফাইল এক্সপ্লোরার অপশন। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভিউতে আসবো। ভিউতে আসার পর এখানে একটা অপশন আছে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস। আপনাদের প্রত্যেকের কম্পিউটার এটা টিক দেওয়া থাকবে। দেন অ্যাপ্লাই করব, ওকে করব। এখন আপনি বাসায় যেটা করবেন, এখানে ফাইল করবেন, নিউতে আসবেন, এখানে লিখবেন index.html। এখন এটা ক্রিয়েট করা হয়েছে, বলেন কোনো ভুল আছে? এটাই ভুল তো নাই, তাই না? ভুলটা কোথায়? ভুল হচ্ছে এটার বাই ডিফল্ট হাইড করা এক্সটেনশনটা txt আছে, যেটা কিভাবে আমি দেখাচ্ছি। আমি এখান থেকে কন্ট্রোল প্যানেলে আসবো। এখানে আসার পর আমি আমার ফোল্ডার অপশনে আসতেছি, এখান থেকে ভিউ হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটাকে আমি ঠিকঠাকই তুলে দিলাম, অ্যাপ্লাই, ওকে। এখন দেখতে পাবেন দেখেন তো এখানে কি আছে, index.html ডট কি txt। সো আমাদের টেক্সট থাকলে হবে, আমাদের থাকতে হবে .html।
সো এই সেটিংসটা সবাই করে নেবেন যার যার কম্পিউটার। ওকে, দেন আমরা যেটা করব এটা কেটে দিলাম। এখন আমরা কি করব, এই ফাইলটাকে ওপেন করব কোথায়, সাবলাইমে। সো আমরা আমাদের সাবলাইমটা ওপেন করে নিচ্ছি, SUB সাবলাইম টেক্সট 3। দেন আমি এন্টার প্রেস করব, এটাকে ওপেন করব। আমি জাস্ট এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমার যে ফোল্ডারটা আছে, এখানে যে আমার ফোল্ডারটা, এই ফোল্ডারটা আমার এই সাবলাইমে ওপেন করতে হবে। আপনারা যখনই কোনো কাজ করেন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা হচ্ছে ফটোশপ, তখন কি করেন, আগে কাজ করেন দেন পরে সেভ করেন, তাই তো? এখানে ওয়েবের ক্ষেত্রে আগে ফোল্ডার করতে হয় দেন কাজ শুরু করতে হয়, ঠিক আছে? সো আমরা এখান থেকে ফাইলে আসবো। আমরা কি ক্রিয়েট করেছিলাম, ফোল্ডার। সো কি করব, ওপেন ফোল্ডার। এখান থেকে আমরা যাব ডেস্কটপ। এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ফিফথ ক্লাস বা ফার্স্ট ক্লাস, এটাকে ওপেন করব। সো এটাকে ওপেন করার পরে এখন আমার এখানে সিলেক্ট আছে ফার্স্ট ক্লাস, এটা হচ্ছে আমার ফোল্ডার নেম, আর এটা হচ্ছে আমার ফাইল নেম। এই ফাইল নেমটা সিলেক্ট করতে হবে। এখন কিন্তু এখানে কোনো সিলেকশন নাই। সো এখানে আমাকে index.html এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি এটাকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যেটা করব সেটা হচ্ছে আমি আমার এখানে এখন লিখবো, আমি এখানে কোডিং করব। এখানে কোডিং করব আর ভিউ করব কোথায়, আমার এই ব্রাউজার। এই ব্রাউজার আমি ভিউ করব। সো ফার্স্ট অফ অল আমি এখানে যদি কিছু লিখি, দেখেন আমি যদি এখানে কিছু লিখি, কেমন আছেন সবাই? এখানে যা কিছু লিখবেন সেটাকে আবার Ctrl+S দিয়ে সেভ করতে হয়। এখানে যা কিছু লিখবো সেটা Ctrl+S দিয়ে সেভ করব। এখন বলেন এটা কি আমাদের ওয়েবে আসবে? সব বলেন সবাই, আচ্ছা আসবে না। দেন আমরা এটাকে ওপেন করি। দেখেন এটাকে আপনি কি করবেন, মাউস দিয়ে রাইট বাটন প্রেস করে ওপেন ইন ব্রাউজার, ঠিক আছে? তো দেখবেন এটা ওপেন, এটা আসছে, এটা আউটপুট আসবে। তো দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আসছে আমাদের কেমন আছেন সবাই। এখন প্রশ্ন হচ্ছে কেন আসলো, তাই তো? কারণ হচ্ছে এটা সাবলাইমে আসে। সাবলাইমে উইদাউট ট্যাগের ছাড়াও যদি আপনি টাইপ করেন এটা আউটপুটে দেখা যায়। সো এটা সাবলাইমে আসে, এটা VS কোড বা অন্য কিছুতে আসে না। সো এটা নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কিছু নাই। ওকে, সো আমি এখানে যা কিছু লিখবো সেটাই আসবে, কিন্তু এইটা লেখার সিস্টেম না, এভাবে কাজ করে না। সো আমরা এটাকে কেটে দিব। আমরা এখানে কিছু লিখবো, যেমন এটাকে কি বলে বলতে পারবেন? এটাকে কি বলে? জি, নাম্বার 1 বলে। আচ্ছা, আর কেউ? সেটাই বলেন, এটা লেস দ্যান, ঠিক আছে? আপাতত সেইটাই শেখেন, তারপরে কি বলে সেটা পরে বলবো। এটা হচ্ছে লেস দ্যান। লেস দ্যান লেখার পর আমি এখানে কিছু লিখলাম, যেমন ট্যাগ নেম, দেন এটা কি গ্রেটার দ্যান, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের জাস্ট একটা ট্যাগ লিখলাম। যে কোনো কিছু HTML যে কোনো ট্যাগ এই দুইটার মাঝখানে লিখতে হয়, গ্রেটার দ্যান এন্ড লেস দ্যানের মাঝখানে লিখতে হবে। এটার বাইরে যদি লিখি তাহলে হবে না। সো আমি এখানে এটা লিখলাম। এখানে এই যে লিখলাম ট্যাগ নেম, এই পুরোটা মিলে হচ্ছে HTML এর ওপেনিং ট্যাগ। ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে ওপেনিং, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। সো আমার এই ট্যাগ নেমের ক্লোজিং ট্যাগ আছে, আমি জাস্ট এখানে একটা ট্যাগ নেমের ওপেনিং ট্যাগ ইউজ করলাম ক্লোজিং ট্যাগ লেখার জন্য, গ্রেটার দ্যান স্ল্যাশ। এখন দেখেন তো ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে কোনো ডিফারেন্স আছে? আচ্ছা, ওপেনিং ট্যাগে আমাদের কোনো স্ল্যাশ বা কিছু নাই, জাস্ট হচ্ছে কি আছে, লেস দ্যান গ্রেটার দ্যান। আর এখানে দেখতে পাচ্ছি যখনই ক্লোজিং ট্যাগ আসবে তখন এটাতে এর আগে একটা স্ল্যাশ হবে। এখন প্রশ্ন হচ্ছে HTML এ কতগুলো ট্যাগ আছে? এরকম HTML এ প্রায় এরকম 150 প্লাস ট্যাগ আছে, ঠিক আছে? তো এর মধ্যে আমাদের হয়তোবা সবগুলো ট্যাগ প্রয়োজন হবে না। একটা ওয়েব টেমপ্লেট বা একটা ওয়েবসাইট বানানোর জন্য আমাদের সর্বোচ্চ 30 থেকে 35 ট্যাগ হলে এনাফ। সো আমাদের ওই 30 থেকে 35 ট্যাগের মধ্যে সব ট্যাগের ক্লোজিং নাই, ঠিক আছে? HTML ট্যাগ এরকম না, যদি ওপেনিং ট্যাগ থাকে তাহলে ক্লোজিং ট্যাগও থাকবে। ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, এরকমও বেশ কিছু ট্যাগ আছে আমাদের HTML এর মধ্যে। সো আমি এখানে ট্যাগ নেমের মধ্যে হয়তো বা কিছু লিখতেছি। এখন যদি আমি এখানে কিছু লিখি, যেমন কেমন আছেন সবাই, এটা লিখে আমি Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন যদি সাইটে এসে রিলোড করি এই লেখাটাই আসবে, তেমন ডিফারেন্স পাবেন না, কারণ ট্যাগ নেম আর ওই লেখাটা সেম। সো এখন এই যে লেখাটা আমি লিখলাম এটা হচ্ছে HTML এর ভাষা। এখন হচ্ছে HTML এর ভাষার মাধ্যমে আমি এটা লিখেছি। এখন আমি যে কোনো ব্রাউজারে যদি এটা লিখি বা কোড এডিটরে লিখি, যেমন VS কোড, নোটপ্যাড প্লাস প্লাস বা হচ্ছে আমাদের ব্র্যাকেটস
যে কোনো কোড এডিটরের মধ্যে আমি যদি এইভাবে লিখি তাহলে এটার আউটপুট আসবে। ওকে গুড। এটা হচ্ছে নর্মাল একটা লেখা, কিন্তু আমি আমার মূল কাজ হচ্ছে এখানে একটা হেডিং ইউজ করা। আমি এখানে ইউজ করলাম হেডিংস। এখন আমরা হেডিং যদি লিখি ট্যাগ নেমের মতো কি আমরা হেডিংসও পুরোটা লিখবো না, জাস্ট হেডিংসটাকে শর্ট ফর্ম, সবকিছু শর্ট ফর্ম আমরা ইউজ করব। জাস্ট এই হেডিং এর জন্য আমরা ইউজ করব আমাদের লেস দ্যান h1 স্ল্যাশ, জাস্ট এখানে একটা h1 নিলাম আমি। h1 মানে হচ্ছে হেডিংস 1। এরকম HTML এ কতগুলো হেডিংস আছে? HTML এ হেডিংস হচ্ছে 6টা, h1 থেকে h6, h1, h2, h3, h4, h5, h6। এই h1 এর মধ্যে আমি কিছু লিখতেছি, যেমন হ্যালো পারপেচুয়াল আইটি। আমি এখানে একটা লেখা লিখলাম, দেন আমি এই গুগল ক্রমটাকে এখানে এসে রিলোড করব। এখানে একটা লেখা আসছে আমাদের, দেখেন এখানে লেখা ছিল কেমন আছেন সবাই, আর এখানে আসে হ্যালো পারপেচুয়াল আইটি। এই দুটো লেখার মধ্যে কোনো ডিফারেন্স আছে? কি ডিফারেন্স বলেন তো? ফন্ট সাইজ বড়, আচ্ছা একটা বোল্ড করা, তারপরে সাইজও বড়, আচ্ছা, এখানে দুইটা ডিফারেন্স। ফার্স্ট ডিফারেন্স হচ্ছে এইটার সাইজ আর এটার সাইজ সেম না, এটা থেকে এটার সাইজটা সেম না। আর এটা এই লেখাটা হচ্ছে নরমাল, আর এটা হচ্ছে আমাদের বোল্ড করা। ওকে, সো এইটা হচ্ছে জাস্ট ডিফারেন্স। ওকে, এরকম যদি 6টা হেডিংস আমরা ইউজ করি তাহলে বুঝতে পারবেন। যেমন আমি এখানে ইউজ করলাম 2 3 4 5 6, জাস্ট আমি এখান থেকে এটাকে বললাম 2। এটাকে শিফট ধরে উল্টো দিতে হয়। আমাদের যত শর্টকাট আছে এগুলো আমরা 4 নম্বর ক্লাসে শিখব। 4 নম্বর ক্লাসের আগে আমরা কোনো শর্টকাট শিখবো না। 4 নম্বর ক্লাসের আগে আমরা সবাই ম্যানুয়ালি করব। সো এখানে আমরা কি করলাম, 6টা হেডিংস নিলাম h1 থেকে h6। এখন আমাদের সাইটে সেখানে রিলোড করছে। এখন দেখেন এখানে তো 6টা হেডিংস আসছে, কিন্তু h1 আমি জানি এটা হচ্ছে আমার h1, এটা h2, h3, h4, h5, h6। এখন ডিফারেন্সটা কোথায়? আমার h1 এর সাথে h6 এর ডিফারেন্সটা কোথায়? ছোট বড়। আচ্ছা, আমাদের যখন আমরা হেডিংস 1 h1 ইউজ করব তখন দেখবো এটা সর্বোচ্চ হয়েছে, মানে সর্বোচ্চ সাইজ বড়, সর্বোচ্চ বোল্ড। h2টা তার থেকে একটু ছোট, তার থেকে একটু কম বোল্ড। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে আমাদের মিনিমাম। ঠিক আছে, হেডিংস, হেড মানে কি? মাথা। উপরে থাকে। হেড মানে মাথা। সো হেডিংস মানে হচ্ছে যে কোনো কিছুর টাইটেল, যেমন একটা কন্টেন্টের টাইটেল হিসেবে বুঝতে পারে, কোনো প্যারাগ্রাফের টাইটেল, কোনো ইমেজের টাইটেল, কোনো ভিডিও অডিওর টাইটেল, কোনো কিছুর টাইটেল হিসেবে সাধারণত আমরা হেডিংস ইউজ করি। যেমন আমরা একটা ওয়েবসাইটে যাই, যেমন prothomalo.com, নাম তো শুনছেন সবাই। সো আমি prothomalo.com এর মধ্যে আসলাম, আসার পর আমি এখানে একটা নিউজ দেখতে পাচ্ছি যে করোনায় মৃত্যু ও শনাক্ত 2 কমল। আমি একটা এই পোস্টটাকে বা এই কন্টেন্টটাকে ওপেন করলাম, বা এই নিউজটাকে ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছি যে করোনায় মৃত্যু শনাক্ত 2 কমল। ঠিক আছে, দেন এখানে আসি, দেখেন যদি একটু নিচে আসি, এখানে আমাদের কিছু লেখা আছে না? যেমন এখানে বলতেছে 24 ঘন্টা যা যা হয়েছে এটা এখানে বলছে। এখন এখানে যে লেখাটা, আর এখানে লেখাটা কি সেম? আলাদা। এই লেখাটার সাথে আমাদের এই লেখাটার কোনো মিল নেই। ঠিক আছে, তো এই লেখাটা তারা কিভাবে দিল, বা এই লেখাটা তারা কিভাবে ইউজ করেছে, বা এই লেখাটা এত বড় কিভাবে হইলো? কারণ হচ্ছে এটা হয়তো একটা হেডিংস, হয়তো বা হইতে পারে এই পুরো কন্টেন্টের, এখানে যে কন্টেন্টটা লিখেছে এই কন্টেন্টসের হেডিংস হচ্ছে আমাদের এইটা। সো আমি যদি এটাকে চেক করি, দেখেন এটাকে রাইট বাটন প্রেস করলাম, ইন্সপেক্ট, রেসপন্সিভটা বন্ধ করে দিচ্ছি। এখান থেকে আমরা কি করব, কোডিংটাকে দেখব। এইটা ছিল আমাদের লেখা, তাই তো? করোনায় মৃত্যু শনাক্ত কমলো। আচ্ছা, এখানে দেখেন এই পুরো লেখাটা করোনায় মৃত্যু ও শনাক্ত 2 কমলো, এটা কার মধ্যে আছে? একটা h1 এর মধ্যে আছে। তো h1 ট্যাগের মধ্যে থাকার কারণে হয়তো এই লেখাটা কি হইলো, বড় হয়েছে আমাদের মতো করে, এরকম। ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা যেটা করব, এখান থেকে আপাতত h2 থেকে h6 কেটে দিচ্ছি। এটাকে আমরা আপাতত কেটে দিচ্ছি, আমাদের এটা আপাতত প্রয়োজন নাই। সো এখানে জাস্ট h1টা আছে, তাই তো? এখন যদি আমি আমার সাইটে এসে রিলোড করি তাহলে শুধু h1টা থাকবে, হ্যালো পারপেচুয়াল আইটি। এটাকে 100% ভিউ করলাম, এটা এমন আসছে। আচ্ছা, এখন এই লেখাটা কোথায় আছে? লেফটে। সো আমি যদি চাই এই লেখাটাকে সেন্টারে নিতে পারি।
জাস্ট এই H1 এর আগে আমি একটা ট্যাগ ইউজ করব। এখানে একটা ট্যাগ দিতে পারি সেন্টার। এটা হচ্ছে সেন্টার ট্যাগের ওপেনিং। ক্লোজিং করতে হবে কোনটা? পুরো H1টাকে আমি সেন্টারে নিতে চাচ্ছি, তো পুরো H1টাই একটা সেন্টার ট্যাগের মধ্যে রাখতে হবে। সো আমি এখানে বলবো সেন্টার ট্যাগের ক্লোজিং। সো পুরো সেন্টার ট্যাগের মাঝখানে আমি একটা H1 কে রাখলাম, রাখার পরে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি আমার সাইটে এসে রিলোড করবো, দেখবো এই লেখাটা সেন্টারে চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেমন আমরা যদি চাই, যেমন আমাদের এই প্যারাগ্রাফের নিচে কি ছিল? কন্টেন্ট। তা আমরা যদি চাই আমাদের এই টাইটেলের নিচেও কন্টেন্ট ইউজ করতে পারি। কন্টেন্ট ইউজ করার জন্য তার মানে কি? এটা প্যারাগ্রাফ, সো আমাদের প্যারাগ্রাফ ইউজ করতে হবে। আমরা এই H1 এর নিচে একটা ট্যাগ নেব, যেটার নাম হচ্ছে পি ট্যাগ। একটা পি ট্যাগ, এর মাঝখানে আমরা কন্টেন্ট নিয়ে আসবো। আপনি যদি চান এখানে বসে বসে আপনি লিখতেও পারেন, বা আপনি যদি চান কন্টেন্টকে কপি করে নিয়ে আসতে পারেন। কন্টেন্টকে কপি করার জন্য আমাদের একটা সাইট আছে লোরেম ইপসাম। সো এখানে এই লোরেম ইপসাম ওয়েবসাইটটাকে আমি ওপেন করবো, এখান থেকে আমি কন্টেন্ট নিব। এই যে লোরেম ইপসাম, এখানে আমাদের অনেকগুলো কন্টেন্ট আছে। ওকে, সো আমরা এই কন্টেন্টটাকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। কপি করে আমি আমার এই প্যারাগ্রাফের মাঝখানে এটাকে পেস্ট করলাম। সো এখন যদি আমি আমার সাইটে সেখানে রিলোড করি, তাহলে দেখবো যে আমার এখানে একটা প্যারাগ্রাফ চলে আসছে, দেখা যায়। সো আমি এখানে একটা প্যারাগ্রাফ ইউজ করলাম, জাস্ট এই কন্টেন্টের আন্ডারে এই প্যারাগ্রাফটা আমি এখানে বসালাম। ওকে, এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেন, আমরা যদি একটু ওয়ার্ডে আসি, মাইক্রোসফট ওয়ার্ড, এখানে আসার পরে আমরা যদি আমাদের প্যারাগ্রাফটাকে এখানে পেস্ট করতাম, দেন এটাকে আমরা কি করবো? একটু বড় করে দিচ্ছি। এখানে কি করলাম? আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে যদি চেতাম, এই যে দেখেন এখান থেকে যে ফন্টের বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বা হচ্ছে যে হাইলাইট, এগুলো করা যায় না? আমরা যদি চাই এই যে কাজগুলো, এখানে যে কাজগুলো করলাম, এই কাজগুলো আমাদের এই ওয়ার্ডেও করতে পারি, সরি আমরা ওয়েবেও করতে পারি। এই 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 কোডগুলো আমরা আমাদের HTML-এও করা যায়, বা এই কাজগুলো আমরা চাইলে আমাদের HTML-এও করতে পারি। যেমন ফার্স্ট অফ অল দেখেন, এখানে লোরেন থেকে এই পর্যন্ত এই পুরোটাই কন্টেন্ট। আমি যদি চাই আমার এই লোরেন ইপসাম ইজ সিম্পলি এই পর্যন্ত এই লেখাটাকে আমি বোল্ড করতে চাচ্ছি, তাহলেও আমি এই লেখাটা বোল্ড করতে পারি। এখন আমরা এই প্যারাগ্রাফের মধ্যে যেগুলো ইউজ করবো, এগুলোকে বলা হয় HTML ফরম্যাটিং। ঠিক আছে, HTML এর ফরম্যাটিং আটটা কি কি আমি দেখাচ্ছি। সো প্রথম আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে বোল্ড। সো আমরা এই বোল্ড ট্যাগের ওপেনিংটা এখানে করবো বি ট্যাগ। বি মানে হচ্ছে বোল্ড। কোন পর্যন্ত করবো? সিম্পলি পর্যন্ত। আমি যতটুক পর্যন্ত বোল্ড করতে চাচ্ছি ততটুক পর্যন্ত সেইখানে আমি ক্লোজিং করব। আমি ওপেনিং করেছি এই পর্যন্ত, তাহলে এই লোরেম থেকে বোল্ড হওয়া শুরু হলো। এখন এটা আমি যেখানে ক্লোজিং করব ওই পর্যন্ত এটা বোল্ড হবে। সো আমি ক্লোজিং করলাম ডামির পরে। সো এখন আমি দেখব যে আমার লোরেম ইপসাম ইজ সিম্পলি ডামি, এই পুরো লেখাটা বোল্ড হয়ে গেছে, দেখা যায়। আচ্ছা, এরপরে আমি যদি চাই আমার এই প্রিন্টিং থেকে এই টেস্টিং পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত আমার কি হবে? লেখাটা ইটালিক হবে। সো আমি এখানে ইউজ করলাম আই ট্যাগ, আমি এই পর্যন্ত এটাকে ইউজ করলাম, তাহলে দেখবো এই পর্যন্ত লেখাটা আমার ইটালিক হবে, দেখা যায়। এই লেখাটা পর্যন্ত আমার ইটালিক হয়েছে। আমি যদি চাই এই লোরেম থেকে আমার এই ইন্ডাস্ট্রিজ পর্যন্ত লেখাটা আমি আন্ডারলাইন করতে চাচ্ছি, তাহলে আমি ইউজ করলাম ইউ ট্যাগ। ইউ মিন্স হচ্ছে আন্ডারলাইন্স। এখানে সে রিলোড করব, তো লিখতে পাচ্ছি পুরো লেখাটা কি হলো আমার এখানে আন্ডারলাইন হয়ে গেল। আচ্ছা, গুড। এরপরে আমরা যদি এই লেখাটাকে মনে করেন মার্ক করতে চাই বা হাইলাইট করতে চাই, তখন এখানে আমরা মার্ক ট্যাগের মধ্যে এটাকে ইউজ করতে পারি। পুরো মার্ক ট্যাগের মধ্যে এই মার্ক ট্যাগের ওপেনিং দামি, এখান থেকে এই পর্যন্ত আমি লেখাটাকে মার্ক করলাম। মার্ক করে আমি আমার সাইটে যদি এখানে রিলোড করি, তাহলে দেখবো এই লেখাটা আমার কি হলো? হাইলাইট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে হাইলাইট হয়েছে, গুড, ভালো কথা, কিন্তু এটা ইয়েলো কেন আসলো? এটা তো অন্য কালারও আসতে পারতো, অ্যাজ লাইক গ্রিন আসতে পারতো, রেড আসতে পারতো, কিন্তু সেটা কেন আসলো না? হ্যাঁ, উত্তরটা হচ্ছে আপনি যখনই মার্ক ট্যাগ ইউজ করবেন, মার্ক ট্যাগের বাই ডিফল্ট কালার হচ্ছে ইয়েলো। ওকে, তো আমরা হাইলাইট করার জন্য, সাধারণত হাইলাইট করার জন্য ইয়েলো কালারটা ইউজ করা হয়।
যেমন আমরা ছোটবেলায় যখন হাইলাইটার ইউজ করতাম, আপনারা বইতে কোনো কিছু হাইলাইট করার জন্য কি কালার ইউজ করতেন? ইয়েলো কালার। কারণ হচ্ছে এই কালারটা দূর থেকে ফোকাস করে। এমনকি আমি যখন ছোট ছিলাম তখন আমি যে বাসায় থাকতাম ওই বাসার নিচ তলাটা পুরো ব্লাইন্ডদের অফিস ছিল, যারা চোখে দেখতে পায় বা খুব হালকা দেখতে পায় এদের। তখন দেখতাম আমাদের যে বাসাটা ছিল ওই বাসাটার গেটটা পুরোটা হলুদ করা ছিল, পুরোটাই হলুদ। কারণ হচ্ছে যারা ব্লাইন্ড তারা যেন দূর থেকে আসলে যেন অল্প একটু বুঝতে পারে যে এই বাড়িটাই আসলে আমাদের অফিস। তো এটা এই জন্য বললাম, কারণ হচ্ছে হাইলাইট, কোনো কিছু হাইলাইট করার জন্য সাধারণত ইয়েলো কালার ইউজ করা হয়। এই জন্য মার্ক ট্যাগের বাই ডিফল্ট কালার হচ্ছে ইয়েলো। সো এখানে এটা ইয়েলো হয়েছে। এখন এখানে এই যে 15, হ্যাঁ 1500 পরে যে এজটা কোথায় থাকে? উপরে থাকে। বা ধরেন এখানে টিএইচ আছে, আমি এখানে ইউজ করলাম টিএইচ ইউজ করলাম। এখন এই টিএইচটা কোথায় থাকবে? উপরে থাকবে। উপরে থাকার জন্য আমি এখানে সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে, সাবস্ক্রিপ্ট। সো এখানে সাবস্ক্রিপ্ট ইউজ করার সাথে সাথে দেখবে এটা উপরে চলে আসবে। বুঝিনি? হ্যাঁ, সুপার এসইউপি। দেন আবার যদি এটাকে নিচে নামাতে চান তাহলে সাবস্ক্রিপ্ট এসইউবি। যদি এসইউবি লেখেন তাহলে সাবস্ক্রিপ্ট, এটা দেখবেন নিচে নেমে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি আমরা চাই এখানে এটাকে মনে করেন এটাকে কি করব? ডিলিট করব। এটা একটা স্টাইল। দেখবেন এই লেখাটার মাঝখানে একটা ডিলিট চলে আসছে, দেখা যায়? আচ্ছা, এরপরে যদি আপনি চান, যেমন আচ্ছা আমাদের HTML কিছু সিমিলার ট্যাগ আছে, যেমন এই যে আপনি বোল্ড করছেন, ইটালিক করছেন, আন্ডারলাইন করেছেন, এগুলোরও আমাদের আরো কিছু সেম ট্যাগ আছে। যেমন আপনি যদি এই লেখাটাকে সিলেক্ট করেন, আপনি চাচ্ছেন এই লেখাটাকে বোল্ড করবেন, তো দেখেন আমি যদি লিখি স্ট্রং ট্যাগ তাহলে দেখবেন সেম ভাবে ওই বি ট্যাগের মতন এটা স্ট্রং, এটা বোল্ড হবে, দেখা যায়? আবার আমার এখানে এই যে ইটালিক হয়েছে, এই ইটালিকটা আমি করতে পারি। দেখ, ফার্স্ট অফ অল আমি এখানে ইউজ করলাম ইনসার্ট ট্যাগ। ইনসার্ট, এটা আন্ডারলাইন চলে আসবে ইউ ট্যাগের মতো, দেখছেন? আন্ডারলাইন চলে আসছে। আবার যদি আমি ওইটার মতো করতে চাই, মানে ইটালিক করতে চাই, তাহলে আমি এখানে ইউজ করলাম এমফেস ট্যাগ। এমফেস ট্যাগ যদি ইউজ করি তাহলে দেখবো যে এই লেখাটা ওইটার মতো করে ইটালিক হবে, এই ইটালিকের মতো ইটালিক হচ্ছে। ক্লিয়ার? এখানে যা যা দেখলাম এগুলো হচ্ছে আমাদের HTML ফরম্যাটিং। HTML ফরম্যাটিং আমি বলেছিলাম 8টা, ওকে? এখন যেটা দেখেছি সেটা কি? HTML কি বলে এটাকে? হ্যাঁ, HTML ফরম্যাটিং, ওকে। তো এতক্ষণ আমরা যেটা করলাম, এই যে এতক্ষণ যা যা করেছে, এটা আসলে কোড করার সিস্টেম না, এইভাবে কোড করে না। সো এই পুরোটাকে আমরা একটু কেটে দিই, Ctrl+X। যদি কোড করতে হয় তাহলে কোড করার একটা প্রফেশনাল সিস্টেম আছে, সেটা কি? ফার্স্ট অফ অল আমাদের একটা HTML ট্যাগ নিতে হয়, HTML, ওকে? একটা ওয়েবসাইট, পুরো এই যে পুরো একটা ওয়েবসাইট দেখতে পাই আমরা, এই পুরো ওয়েবসাইটটা এই দুই ট্যাগের মাঝখানে করা হয়েছে, জাস্ট একটা HTML ট্যাগের মধ্যে। এখন হ্যাঁ, শুরু অ্যান্ড শেষ। এই HTML এর মধ্যে আমাদের ফার্স্ট অফ অল যেটা থাকে সেটা হচ্ছে হেড, ওকে? হেডের মধ্যে কি থাকে? হেড ট্যাগের মধ্যে একটা ওয়েবসাইটের মধ্যে যত লিঙ্ক আছে, একটা ওয়েবসাইটে যত লিঙ্ক আপ থাকে, এই লিঙ্ক আপগুলো হেড ট্যাগের মধ্যে ইউজ করা হয়, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা এখানে লিখলাম টাইটেল, TITLE, টাইটেল। টাইটেলের মধ্যে লিখলাম HTML হয়তোবা টেমপ্লেট, ঠিক আছে? দেন হেডের পরে আমাদের থাকে বডি। এই বডির মধ্যে একটা ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে, যেমন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে যা কিছু দেখতে পান, এখানে এই যে যা কিছু দেখতে পাচ্ছেন ছবি থেকে শুরু করে এগুলো সবকিছু হচ্ছে বডি ট্যাগের মধ্যে, ওকে? আমরা বডি ট্যাগের মধ্যে যত কন্টেন্ট আছে সব ইউজ করব। এখন এখানে আমি কি করলাম? HTML টেমপ্লেট ইউজ করলাম, টাইটেল লিখলাম। দেখেন তো আমাদের টাইটেলটা কোথায় আসছে? আমরা যে এখানে লিখলাম টাইটেলটা, HTML টেমপ্লেটটা কোথায় আসছে? তো দেখতে পাচ্ছি এটা এখানে আসছে, এটাকে বলে টাইটেল বার, ঠিক আছে? এই টাইটেল বারের মধ্যে আসছে। এখন আমি এই বডির মধ্যে কি করব? এতক্ষণ আমি যে কাজটা করেছি এই কাজটা আমি আমার বডি ট্যাগের মধ্যে ইউজ করব। এখন এটা দেখবো আমার ওই সেম আউটপুটই আসবে, কিন্তু এতক্ষণ যে কাজটা করলাম ওইটার সাথে এটা ডিফারেন্স এতটুকু। এটা হচ্ছে প্রফেশনাল। আর এখন তো এতটুকু কাজ করেছেন, যখন পুরো ওয়েবসাইটে কাজ করবেন
তখন আর এইরকম কাজ করলে আমাদের এটা আউটপুট আসবে না। এখানে যে HTML-টা আমি ইউজ করেছি এটা কি HTML5? না, HTML5 না। ডক টাইপ ডিক্লেয়ার করি। আচ্ছা, গুড। সো এখানে আমরা যে HTML এর টেমপ্লেটটা ইউজ করেছি এটা HTML, কিন্তু HTML এর লেটেস্ট ভার্সন HTML5 না। HTML5 এর জন্য আমাদের ডক টাইপ HTML লিখতে হয়। এই HTML এর উপরে এখানে আমি লিখব ডক টাইপ HTML। HTML এর উপরে যদি এই ডক টাইপ HTML লেখাটা থাকে তাহলেই বুঝবেন এটা হচ্ছে HTML5। যদি এই লেখাটা না থাকে তাহলে আমরা বুঝবো এটা HTML5 না। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আমরা এটা। এখন এটা সেভ করার পর আমাদের আউটপুট তো এরকম আসছে, তাই না? এখন এখানে দেখেন আমি চাচ্ছি যে 1500 TH, এইটার পরে এই হোয়েন লেখাটা নিচ থেকে আসবে। তাহলে কি করতে হবে? এখানে একটা ব্রেক দিতে হবে না? এখানে ব্রেক দিয়ে নিচে নামাইতে হবে। তাহলে আমি এখানে একটা ব্রেক দিব। এই যে মার্ক ট্যাগটা ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। সো এই মার্ক ট্যাগের পরে আমি কি করব? ব্রেক দিব। ব্রেকের কোনো ক্লোজিং ট্যাগ নেই, ঠিক আছে? যখনই আপনি কোনো ব্রেক দিবেন এন্টারের কাজ করবে, কিন্তু এটাতে কখনোই ক্লোজিং ট্যাগ নাই আমাদের। দেখেন আমি এখানে ব্রেক কয়টা দিয়েছি? একটা। দেখবো এই লেখাটা এখান থেকে একবার নিচে নেমে যাবে, একবার নেমে গেছে। আমি যদি এখানে ব্রেকটা দুইবার লিখতাম, এখানে যদি আমি এখানে আসতাম ব্রেকের পরে যদি আবার আমি এখানে লিখতাম ব্রেক, তাহলে আমার এখানে ব্রেকটা দুইবার হইতো, একবার দুইবার, এখানে দুইবার ব্রেক হলো, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্রেক, মানে একটা থেকে আরেকটা নিচে নামানোর সিস্টেম। আর আমি যদি স্পেস দিতে চাই, মনে করেন আমি চাচ্ছি এখানে যে গ্যালারি বা অফের পর থেকে টাইপের মাঝখানে স্পেস হবে, যেমন আমরা স্পেস দিয়ে থাকি। যদি স্পেস প্রয়োজন হয় আমরা এখানে স্পেসও দিতে পারি। দেখেন আমরা ব্রেক দিয়েছি, এরপরে আমরা চাচ্ছি অফের পরে কি হবে? স্পেস হবে, তাই না? আপনি যদি এখানে অনেকগুলো স্পেসও দেন এই স্পেসগুলো কাউন্ট হবে না, এগুলো এখানে আসবে না। দেখছেন আসছে এখানে স্পেস। HTML এ যা কিছুই করতে হয় এটা আমাকে কোড দিয়ে বলে দিতে হবে। আপনি যা কিছুই করতে চান এটা কোড দিয়ে বলতে হবে। সো আমি স্পেসের জন্য এখানে ইউজ করব and nbsp clone। এটা একবার দিলে একবার স্পেস হবে, যতবার দিব ততবার স্পেস হবে। দেখেন আমি এখানে বেশ কয়েকবার ইউজ করলাম। এখন আপনি আপনার সাইটে সেখানে রিলোড করেন, দেখবেন এটা ততবার এখানে স্পেস দিচ্ছে। ক্লিয়ার? আমি স্পেসের জন্য nbsp ইউজ করব আর ব্রেকের জন্য br ইউজ করব। ওকে, তো আমি এতক্ষণ যেটা করলাম সেটাকে বলে HTML কি? ফরম্যাটিং। আচ্ছা, এরপর চলুন আমরা এটা কোটেশন করি। যেমন আমরা এটা কোটেশন করব, যেমন অ্যাভয়েড ট্যাগের কোটেশন আছে আমাদের। জাস্ট অ্যাপ্রিসিয়েশন আমরা একটা ট্যাগ নিলাম, এর মাঝখানে একটা টাইটেল নিব। টাইটেল আমরা আউটপুটে লিখলাম WHO। WHO এর ফুল মিনিং কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো আমরা এখানে বললাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমি আমার আউটপুটে আসি, এখানে দেখবো WHO লেখাটা আসছে, যে WHO লেখাটা আসছে। আপনি যদি এর উপরে মাউস আনেন তাহলে দেখুন আপনাকে ফুল মিনিংটা বলে দিবে। ও বলে দিচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটার পুরোটার ফুল মিনিং। ওকে, এইটা যে করলাম এটাকে বলে HTML কোটেশন। এটা হচ্ছে আমাদের HTML কোটেশন, এগুলো হচ্ছে আমার HTML ফরম্যাটিং। ক্লিয়ার? এরপরে আমরা যদি চাই এখানে আজকে একটা ছবি অ্যাড করে শেষ করে দিব। আর তেমন কিছু অ্যাড করবো না আমরা। ফার্স্ট অফ অল আমি চাচ্ছি এখানে একটা ইমেজ অ্যাড করতে। যেমন আমার এখানে আমি একটা ছবি অ্যাড করব, ঠিক আছে? একটা ছবি। তো আমরা আমাদের এই অ্যাপ্লিকেশন ট্যাগের পরে ব্রেক দিলাম, এখানে একটা আমরা img ট্যাগ নিব। img ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং নাই, ঠিক আছে? আমাদের ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং হয় না, আমাদের ফার্স্ট ট্যাগ ওপেনিং ট্যাগ। আমাদের HTML এর মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, অনেক এলিমেন্টস আছে। তো অ্যাট্রিবিউটস আর এলিমেন্টস কখনোই HTML এর ক্লোজিং ট্যাগে ইউজ হয় না, সবসময় HTML এর ওপেনিং ট্যাগে ইউজ হয়। তো আমরা যখনই কোনো অ্যাট্রিবিউট বা এলিমেন্টস ইউজ করব সেটা অবশ্যই আমাদের ওপেনিং ট্যাগের মধ্যে ইউজ করতে হবে। সো ইমেজেসের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট দেবো যেটার নাম হচ্ছে src, বা এটাকে সোর্স বলা হয়, ঠিক আছে? দেন এখানে ইকুয়েশন দিয়ে দুইটা ইনভার্টেড কমা সেট করব। ওকে, সো আমার এতটুকু ডকুমেন্টস আমি রেডি করলাম। এখন এটার মাঝখানে আমি ছবি অ্যাড করব। তো আমি ছবি অ্যাড করার জন্য ছবিকে দুইভাবে অ্যাড করা যায়, একটা হচ্ছে অনলাইন মোডস, একটা হচ্ছে অফলাইন মোডস। দুইভাবে ছবি চাইলে আমি HTML অ্যাড করতে পারি। যেমন আমি যদি গুগল ক্রমে সেখানে সার্চ করি, যেমন IT মিরাজুল খান, দেন এখান থেকে আমি ইমেজেসে আসি, হয়তো বা এখান থেকে কোনো ছবি পাবো আমি।
তো এখান থেকে আমরা একটা ছবি নিব, যেমন আমরা এখান থেকে একটা ছবি ইউজ করতেছি, যেমন এই ছবিটা ইউজ করলাম, এইটা একটা ছবি, সরি এটা ভিডিও, আমরা এই ছবিটা ইউজ করি, একটা কোডিং এর ছবি ইউজ করলাম, ঠিক আছে। এই ছবিটাকে কি করব, আমরা ইউজ করব কোথায়, আমাদের এখানে, ঠিক আছে। তাহলে এই ছবিটাকে এখন আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে অনলাইন, ঠিক আছে। ছবিটা ফেটে গেছে, এটা ইউজ করি। তো এটাকে রাইট বাটন প্রেস করে আমি চাচ্ছি ছবিটাকে অনলাইন মোড ইউজ করব। সো এখান থেকে আমি ইউজ করলাম কপি ইমেজ অ্যাড্রেস। যদি আপনি এই ছবিটা অনলাইন ইউজ করেন তখন আমার এই ছবিটার অ্যাড্রেসটাকে কপি করে নিতে হবে। এটাকে জাস্ট কপি করবেন, কপি করে সোর্সের মধ্যে এখানে পেস্ট করে দেবেন, শেষ কাজ। এতটুকু যদি আমি দেই তাহলে দেখবে এই ছবিটা আমার এই টেমপ্লেটের মধ্যে আসবে। এখন এখানে একটা ছবি আসছে না, এটা হচ্ছে আমাদের একটা অনলাইন ছবি। তো আপনি যদি এখানে যদি কোনো কিছু ভুল হয়, দেখেন এটা যদি ইউআরএলটা কখনো ভুল হয় তখন দেখবেন এই ছবিটা আসবে না। ছবিটা আছে, আপনার বলতেছে এখানে ছবি নামে একটা কিছু আছে, কিন্তু ছবিটার কোনো লোকেশন ঠিক নেই, হয়তোবা প্যাথ ভুল আছে। সো আমি কন্ট্রোল জেড দিব, এখন আবার দেখতে পাবো যে আমি এখানে কন্ট্রোল জেড দেওয়ার পরে যে সোর্সের মধ্যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে যখন আবার পুনরায় আগের মতো করে দিব তখন দেখবো এখানে আবার এই ছবিটা আসবে, ছবিটা এখানে চলে আসছে। এখন এখানে যে ছবিটা আসলো আমার, এই যে পুরো ছবিটা, এটা কি ছবি, এটা হচ্ছে অনলাইন ছবি। ওকে, সো আমি একটা অফলাইন ছবি ইউজ করতে চাচ্ছি। অফলাইন মানে হচ্ছে ডাউনলোড করে ইউজ করবো আমরা, যেমন এই ছবিটাকে ইউজ করতে পারি। আমরা রাইট বাটন প্রেস করলাম, এখান থেকে ছবিটাকে ডাউনলোড করে নিব, সেভ ইমেজ অ্যাজ। দেন এখান থেকে আমরা যাব ডেস্কটপের মধ্যে, দেন এই যে ফার্স্ট কাজ, আমরা আমাদের ছবিটাকে এখানে ডাউনলোড করবো। যেমন ছবিটা হচ্ছে আমাদের JFIF এর ছবি, আমাদের জেপিজির ছবি হলে সব থেকে ভালো হতো, জেপিজি ইমেজ। সো আচ্ছা, JFF ইমেজ, নো প্রবলেম, এটা আসবে, সমস্যা নেই। আমরা এখানে ডেস্কটপে আসি, ডেস্কটপে ফার্স্ট ক্লাস, এটাকে ছবিটাকে ডাউনলোড করে এটার নাম দিলাম হয়তো বা 1। দেন আমরা কি করব, এই ছবিটাকে আউটপুট করব। তাহলে এই ছবিটাকে যদি আউটপুট করতে চাই, আবার একটা ইমেজ নামে ট্যাগ নিব, IMG। সোর্সের মধ্যে জাস্ট বলবো 1.jfif, জাস্ট আমার ছবির যে লোকেশনটা বা ছবির যে নামটা, এই নামটা আমি এখানে বসিয়ে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি আমার সাইটে এসে এখানে রিলোড করব। এখানে একটা ছবি আসছে, যেটা হচ্ছে আমাদের HTML হেডিংস নামে ছবিটা দেওয়া। সো এই ছবিটাকে দুইভাবে অ্যাড করতে পারি আমরা, হচ্ছে এটা হচ্ছে আমাদের অনলাইন ছবি, এইটা হচ্ছে আমাদের অফলাইন ছবি। এখন আপনার যদি একটা ওয়েবসাইটে তো কখনোই একটা ইমেজ থাকবে না, থাকবে একটা ওয়েবসাইটে অনেকগুলো ছবি থাকে, তখন এই ছবিটাকে আমার যদি অনেকগুলো ছবি থাকে তখন কি করবো, আমি এই ছবিটাকে ফোল্ডার আকারে করব। এখানে নিউ লিখে আমি একটা ফোল্ডার করবো, ফোল্ডারের মধ্যে যেমন ইমেজ নামে একটা ফোল্ডার করলাম, এইটার মধ্যে এই ছবিটাকে আমি কাট করলাম, কাট করে আমি আমার এখানে পেস্ট করলাম। এখন আমি যদি আমার সাইটে আসি তাহলে কি ছবিটা আসবে এখন আর? তো দেখবো এখন আর ছবিটা নাই, ছবিটা চলে গেছে, এখন কোনো এখানে ছবি নেই। তো এই ছবিটাকে যদি আউটপুট করতে চাই কি করতে হবে আমাকে, জাস্ট এই ফোল্ডারের পাথটা বলে দিতে হবে, এই ফোল্ডারের মধ্যে আছে। তো এইটা হচ্ছে আমার রুট ফাইল, এই ইন্ডেক্সটা হচ্ছে রুট ফাইল। এখন আমার লোকেশনটা আছে এখানে, এখান থেকে আমার ফোল্ডারের মধ্যে প্রবেশ করতে হবে, ইমেজেসের মধ্যে ফোল্ডারটাকে প্রবেশ করাবো। তাহলে আমাকে জাস্ট ফোল্ডারের নামটা লিখতে হবে IMG/। তাহলে কি হলো, এই সোর্সটা ইমেজ ফোল্ডারের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পরে এখানে ছবিটাকে খুঁজে পাবে। ওকে, কারণ ছবিটা এখন এখানে আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, আমি আমার সাইটে সেখানে রিলোড করবো, দেখবো ছবিটা আবার এখানে চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, দেন আমি যদি আবার মনে করেন আমি তো ফোল্ডারে প্রবেশ করলাম, তাই না? আমি ফোল্ডারের নামটা লিখে ফোল্ডারে প্রবেশ করলাম। এখন যদি আমি আমার ফোল্ডারের মধ্যে প্রবেশ করে এই ছবিটাকে এখান থেকে কাট করলাম, কাট করে এখানে পেস্ট করলাম, এখন কি ছবিটা পাবে? এখানে সে রিলোড করে, ছবিটা পালো না, ছবিটা নাই, মানে লোকেশন প্যাথ ভুল। তাহলে এখন যদি ছবিটাকে আউটপুট করতে হয় কি করবেন আপনারা বলেন তো? এই লেখাটাকে কাটতে হবে, আমি চাচ্ছি লেখাটা থাকবে, ছবিটাও আসবে। না, অল্টারের কাজ এটা না, অল্টারের কাজ কেটে নেক্সট ক্লাসে দেখবে। আমি চাচ্ছি ইমেজের লেখাটা থাকবে, হ্যাঁ,
এখানে যা আছে তাই থাকবে, আপনি কোনো কিছু মুছতে পারবেন না কিন্তু অ্যাড করতে পারবেন। তাহলে আমরা এখন নিউ পাথটা আমরা অ্যাড করে দিই। নিউ পাথ বলতে এখন যে ফোল্ডারে আছে এখন কোনো ফোল্ডারে নাই, এখন জাস্ট দেখেন এই যে মেইন ফাইল আছে, এখন জাস্ট মেইন ফাইল আছে। আর হচ্ছে আরেকটা সোর্স দিল না বলতে পারবো না। তার কোনো আইডিয়া নেই। আচ্ছা দেখুন, ইমেজে ভিডিও আসবে, জি বলেন। ইমেজে ভিডিও আসবে। না। প্রিভিয়াস ফোল্ডারে যাওয়ার জন্য হ্যাঁ পিএস কিভাবে যাবেন পিএস ফোল্ডারে? কি কি ডাবল ডট ইমেজের পরে ডাবল ডট, হ্যাঁ কাছাকাছি আছে। হ্যাঁ গুড। দেখুন আমাদের মনে করেন এটা হচ্ছে আমাদের ফোল্ডার, তাই না? এখন আমার ধরেন আপনার একটা বিড়াল আছে, এই বিড়ালটা কি হলো এটার মধ্যে ঢুকে গেছে। এখন আপনি বিড়ালটাকে এখন কি বললেন এই ফোল্ডারের মধ্যে ঢুকতে, তাই না? এখন সে ঢুকলো, ঢোকার পরে দেখে এখানে খাবার নেই আছে। এখন আপনি কোড দিয়ে কি করলেন, এখানে ঢুকলেন, তাহলে কোড দিয়ে বের হতে পারবেন না। এখন আমার কি করতে হবে, এই কোড দিয়ে বের হইতে হবে। জাস্ট আমি বের হলে দেখতে পাচ্ছি আমার খাবারটা এখানে আছে। সো আপনি যখন কোনো ফোল্ডারের মধ্যে প্রবেশ করবেন তখন ফোল্ডারের নাম লিখতে হয়, আর ফোল্ডার থেকে বের হওয়ার জন্য আমাদের ডট ডট স্ল্যাশ লিখতে হয়। যখনই ডট ডট স্ল্যাশ লিখবো তখন সে ব্যাক করবে, পেছনে ফিরবে। যখন আমি ডট ডট স্ল্যাশ দিব সে ব্যাক করবে। এখন দেখেন আমার কিন্তু লোকেশনটাও সেম, ফাইলটাও আমার বাহিরেই আছে, ফাইলটাও আমার বাহিরে আছে। আর আমি আউটপুটে যাবো, দেখবো এখানে ছবিটাও আসছে। ওকে, সো কোনো ফোল্ডারের মধ্যে প্রবেশ করার জন্য ফোল্ডার নেম লিখতে হয়, ফোল্ডার থেকে বের হওয়ার জন্য জাস্ট ডট ডট স্ল্যাশ ইউজ করতে হয়। ক্লিয়ার? আজকে ক্লাস এই পর্যন্তই। যদি কারো কোনো কোশ্চেন থাকে